Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullah. Welcome to everyone in this session. আমরা অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর উপরে এই কোর্সটার উপরে আমরা আছি এখনো। দ্যাট মিনস অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যে কোর্সটা, এটার 9টা চ্যাপ্টার আছে। আমরা প্রথম চ্যাপ্টার নিয়ে আলাপ করছি। আমরা প্রথম চ্যাপ্টারের আজকে সেকেন্ড পার্ট নিয়ে কথা বলবো। এখানে আমাদের বেসিক্যালি অ্যাকাউন্টিং প্রিন্সিপালগুলো নিয়ে আমাদের আলোচনা থাকবে। আমাদের যেটুকু অংশ এই যে রেড মার্ক করা, এই রেড মার্ক করা অংশটুকুই আমাদের আলোচনার বিষয় থাকছে। এই যে হিস্ট্রিক্যাল কস্ট, রিয়ালাইজেশন, মেসিং কস্ট অ্যান্ড রেভিনিউ, ডুয়াল অ্যাসপেক্ট, মেসিং কস্ট অ্যান্ড রেভিনিউ আর ফুল ডিসক্লোজার। এনিহাও এটা আমাদের সিলেবাসের অংশ একটা, আমরা এটা নিয়ে আজকের কথা বলবো। তো বেসিক প্রিন্সিপাল যেটা, এখানে আমাদের মোট 5টা প্রিন্সিপাল নিয়ে আমরা কথা বলবো আজকে। ফার্স্ট অন মেজারমেন্ট প্রিন্সিপাল। মেজারমেন্ট প্রিন্সিপালে আমাদের দুইটা দিক আছে, দুইটা প্রিন্সিপাল আছে। একটা হচ্ছে হিস্ট্রিক্যাল কস্ট প্রিন্সিপাল, আর একটা হচ্ছে ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল। সেকেন্ড যেটা রিয়ালাইজেশন প্রিন্সিপাল, এখানে আমাদের আছে রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল আর এক্সপেন্স রিকগনিশন প্রিন্সিপাল। এটা আছে মেসিং প্রিন্সিপাল, এটা হচ্ছে ডুয়ালিটি প্রিন্সিপাল, এটা হচ্ছে ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল। এই 5টা প্রিন্সিপাল নিয়ে আমাদের এখনকার আলোচনা শুরু হবে। নাও উই ক্যান মুভ টু নেক্সট স্লাইড। মেজারমেন্ট প্রিন্সিপাল। মেজারমেন্ট প্রিন্সিপালে আমাদের এখানে যে বিষয়টা আমরা দেখছি সেটা হলো দুইটা বিষয়। একটা হলো হিস্ট্রিক্যাল কস্ট প্রিন্সিপাল, আর একটা হলো ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল। তো আমরা হিস্ট্রিক্যাল কস্ট আর ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল দুটো নিয়ে একটু কথা বলি আমরা। এখন এটা কোথা থেকে আসলো সেটা আমাদের জানতে হবে এভাবে যে গ্যাপ, যেটা জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, যেটা আমেরিকা আর তারা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রস্তুত করে তখন তারা গ্যাপ ফলো করে আর কি। এটা ইউএসএ, এটা এস্টাবলিশড হয়েছে ওখানে। গ্যাপ জেনারেলি ইউজেস অন অর টু মেজারমেন্ট প্রিন্সিপালস, একটা হলো হিস্ট্রিক্যাল কস্ট প্রিন্সিপাল অর ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল। এখন দ্য সিলেকশন অফ হুইচ প্রিন্সিপাল টু ফলো জেনারেলি রিলেটস টু ট্রেড অফ বিটুইন রিলিভেন্স অ্যান্ড ফেথফুল প্রেজেন্টেশন। এখানে রিলিভেন্স অ্যান্ড ফেথফুল প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করছে যে আমরা কোন প্রিন্সিপালটা ফলো করব। Relevance means that financial information can affect a decision. রিলিভেন্স হতে হলে অবশ্যই ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যেটা সেটা ক্যান এফেক্ট এ ডিসিশন, একটা ডিসিশনের উপরে এফেক্ট করবে, প্রভাব বিস্তার করবে। আর ফেথফুল প্রেজেন্টেশনটা হলো এটার মিনিং হলো দ্যাট দ্য নাম্বারস অ্যান্ড ডেসক্রিপশনস আর ফ্যাকচুয়াল, ম্যাচ হোয়াট রিয়েলি এক্সিস্টেড অর হ্যাপেন্ড। এটা হলো ফেথফুল প্রেজেন্টেশনের মূল তথ্য। আমরা এখানে ফেথফুল প্রেজেন্টেশন নর্মাল সেন্সে আমরা যেটা বুঝছি যে যেটা নাম্বারস অ্যান্ড ডেসক্রিপশন আর ফ্যাকচুয়াল হতে হবে অ্যান্ড ম্যাচিং করতে হবে হোয়াট রিয়েলি এক্সিস্টেড অর হ্যাপেন, যেটা আমাদের এক্সিস্ট করছে এবং যেটা সংঘটিত হচ্ছে সেটার উপরে। এই দুইটা বিষয়। তো আমরা এখন হিস্ট্রিক্যাল কস্ট প্রিন্সিপাল নিয়ে একটু কথা বলি। খুবই সহজ জিনিস এটা, আমরা এভাবে একটু আলাপ করি। হিস্ট্রিক্যাল কস্ট প্রিন্সিপালটা হলো এটা আমরা শুধু কস্ট প্রিন্সিপালও বলি অনেক সময়। ডিক্টেটস দ্যাট কোম্পানিজ রেকর্ড অ্যাসেটস এট দেয়ার কস্ট, মানে কোম্পানি তাদের যেটা সংগ্রহ হবে আর কি, যেটার অ্যাসেটটা সেটা তার কস্ট যেটা সেই মূল্যে লিখিত হবে। এটা আমরা উদাহরণ দিয়ে বলবো একটু পরে। দিস ইজ ট্রু নট অনলি এট দ্য টাইম দ্য অ্যাসেট ইজ পারচেসড বাট অলসো ওভার দ্য টাইম দ্য অ্যাসেট ইজ হেল্ড। অর্থাৎ এখানে আমরা যখন কিনবো এই জিনিসটা, তখন যে আমাদের এই কস্টটা লিখবো সেটা তো অবশ্যই, কিন্তু সেটার অর্থ এই না যে আমরা পরবর্তীতে এইটাকে আমরা আবার কমায় বাড়ায় লিখবো। ওই যেটা একবার লিখবো ওই কস্টটাই থাকবে। এটা ওভার দ্য টাইমস অ্যাসেট ইজ হেল্ড, যতদিন এই অ্যাসেট থাকবে ততদিন ওই একই মূল্য আমরা দেখাবো। সেটা কেমন একটা উদাহরণ দিয়ে দেখাই। তারপর এখানে এক্সাম্পল আমরা বলছি দ্য বেস্ট বাই, একটা কোম্পানি, এরা পারচেজেস ল্যান্ড ফর $3 লাখ একটা কিনছে।
এখন ইনিশিয়ালি রিপোর্টস, এটা যখন রিপোর্ট করবে ইনিশিয়ালি প্রাথমিকভাবে প্রাইমারিলি, তখন সে রেকর্ড করবে $3 লাখ। ওকে, এখন দেখা যাচ্ছে যে এখন বলছে যে নেক্সট ইয়ার ফেয়ার ভ্যালুর এই যে ল্যান্ডটা আমরা কিনলাম, এই ল্যান্ডটার ফেয়ার ভ্যালু হয়ে গেল $4 লাখ। এখন কি হবে, আমরা যে $1 লাখ বেশি হলো, তা আমরা কি $1 লাখ বেশি করে দেখাবো? আবার যদি মূল্য কমে যেত, সে কথার কথা, মূল্য কমে গেলে কোনো একটা অ্যাসেট, এটা ল্যান্ড না হয়ে এটা যদি একটা ফার্নিচার হতো তাহলে তো মূল্য কমে যেত, বা একটা ইকুইপমেন্ট হতো তাহলে তো মূল্য কমে যেত, সেক্ষেত্রে কি হতো? এই এখন বলা হয়েছে যে আন্ডার দ্য হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল ইট কন্টিনিউস টু রিপোর্ট দ্য ল্যান্ড $3 লাখ। তার মানে এটা যত দাম কম হোক বা বেশি হোক, যাই হোক না কেন, অলওয়েজ আমরা এটা ওই একবার যে কস্টটা দেখাইছে ওই কস্টটাই দেখাবো। এই জন্য এটা বলা হয় হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল। মানে এই যতদিন থাকবে, যতদিন আর লাস্টিং করবে, ততদিন আমাদের হেল্ড করব আমরা, যতদিন এই জিনিসটা আমরা ধরে রাখবো, ততদিন পর্যন্ত ওই একই মূল্য আমরা দেখাবো যে কোনো সম্পদের ক্ষেত্রে। এটা হলো হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল। এখন এইটা আমরা যদি একটু আরেকটু ব্যাখ্যা করি, যে অ্যাকুইজিশন কস্ট মানে যে মূল্যে আমরা এই জমিটা কিনলাম, ওখানে যে দেখালাম যে $3 লাখ, দ্য মোস্ট অবজেক্টিভ অ্যান্ড ভেরিফাইয়েবল বেসিস। এটা হলো আমরা যে বলছি যে এটা সবচাইতে উদ্দেশ্যমূলক এবং যাচাইযোগ্য একটা ভিত্তি, আপন যার উপর ভিত্তি করে হুইচ টু অ্যাকাউন্ট অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস অফ এ বিজনেস এন্টারপ্রাইজ, যার উপরে ভিত্তি করে আমরা অ্যাসেট এবং লায়াবিলিটিসের মূল্য নির্ধারণ করতে পারি, এটা বলা হয়েছে। আর একটা বলা হয়েছে কস্ট হ্যাজ বিন ফাউন্ড টু বি মোর ডেফিনিট অ্যান্ড ডিটারমাইনেবল দ্যান আদার সাজেস্টেড ভ্যালুয়েশন মেথড। মানে এখানে তো আরও তো অনেক ভ্যালুয়েশন মেথড আছে, কিন্তু এই মেথড যেটা আমরা এখানে দেখলাম হিস্টোরিক্যাল কস্ট মেথড, তা এই হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপালের অধীনে আমরা দেখছি যে অন্যান্য প্রস্তাবিত যে মূল্যায়ন পদ্ধতির তুলনায় এইটা আর কি, এইটা খুবই সুনির্দিষ্ট এবং নির্ণয়যোগ্য বলে প্রমাণিত হয়েছে এই মোটামুটি। তারপরে হিস্টোরিক্যাল কস্টটা ভালো। এখন আমরা যদি ফেয়ার ভ্যালু প্রিন্সিপালে কি বলবো, ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল এক জায়গাতেই ভালো, আমরা সেই জায়গাটা শুধু আলাপ করি, এই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে অনেক তথ্য লেখা আছে যে ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল states that assets and liabilities should not be reported at fair value। হ্যাঁ, এখানে বলছে যে ফেয়ার ভ্যালু নীতিমালা অনুযায়ী the asset এবং liabilities should be reported at fair value, ফেয়ার ভ্যালুতে যা রিপোর্ট হবে। এখন এখানে বলছে fair value information may be more useful than the historical cost for certain types of asset and liability। এটা সব জায়গায় না, এটা সুনির্দিষ্ট কিছু অ্যাসেট এবং লায়াবিলিটিতে ফেয়ার ভ্যালুটা খুবই ইফেক্টিভ হয় বা গুরুত্বপূর্ণ বহন করে, খুব ইউজফুল হয়। তো সেইটার এক্সাম্পল আমরা এখানে দিয়েছি। সেই এক্সাম্পলটা হলো যেমন ইনভেস্টমেন্ট সিকিউরিটিজ আর রিপোর্টেড অ্যাট দ্য ফেয়ার ভ্যালু। ইনভেস্টমেন্ট সিকিউরিটিজ যেমন সিকিউরিটিজ মার্কেট, যেটা শেয়ার মার্কেট, সেখানে ইনফরমেশনগুলো রেডি থাকে, অলরেডি অ্যাভেলেবল, ওই ইনফরমেশনে ওখানেই যখন যে মূল্য সেই মূল্যে ট্রেড হয়, এই জন্য এইটা ওই ফেয়ার ভ্যালুটা ওখানে বেশি কার্যকর হয়। এখন আরো একটু বলা হয়েছে যে এখানে কোম্পানি ওয়েজ দ্য ফ্যাকচুয়াল নেচার অফ কস্ট ফিগার্স ভার্সেস দ্য রিলেভেন্স অফ ফেয়ার ভ্যালু। ইন জেনারেল মোস্ট কোম্পানিজ চুজ টু ইউজ কস্ট, মানে অধিকাংশ কোম্পানি কস্টটা ইউজ করে, অর্থাৎ হিস্টোরিক্যাল কস্টটা, ফেয়ার ভ্যালুটা ইউজ করে না। কারণ হলো যে অ্যাসেটস আর অ্যাক্টিভলি ট্রেড সাজ আর ইনভেস্টমেন্ট সিকিউরিটিজ, অর্থাৎ সিকিউরিটিজ মার্কেটে এইটাই অ্যাক্টিভলি ট্রেড হয়। এই এখন ডু কোম্পানিজ অ্যাপ্লাই দেয়ার ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল এক্সটেন্সিভলি, এখানেই তারা কেবল এক্সটেন্সিভলি এই ফেয়ার ভ্যালুটা ইউজ করে, অর্থাৎ সিকিউরিটি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। এবার হলো রিয়েলাইজেশন প্রিন্সিপাল। রিয়েলাইজেশন প্রিন্সিপালটা কি হবে? এখন এখানে দুইটা প্রিন্সিপাল আছে, একটা হলো রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল, একটা হচ্ছে এক্সপেন্স রিকগনিশন প্রিন্সিপাল। এটা আমরা এখানে খুব সহজ জিনিস, আমরা উদাহরণ দিলেই বোঝা যাবে বেশি। তারপর আমরা একটু দেখি এই বিষয়টা। আমি বলছি রিয়েলাইজেশন প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং হেল্পস অ্যাকাউন্টেন্ট আন্ডারস্ট্যান্ড হোয়েন দে ক্যান রিকগনাইজ, যখন তারা এটা রিকগনাইজ করে অ্যান্ড রেকর্ড এ পেমেন্ট রিসিভড বাই দেয়ার ক্লায়েন্ট অ্যাজ রেভিনিউ, এবং যখন এইটা রেকর্ড করে বাই দেয়ার ক্লায়েন্ট অ্যাজ রেভিনিউ হিসেবে যখন পায় তখনই রেকর্ড করে। এখন সেইটার উদাহরণ আমরা দিব অবশ্যই। অ্যাকর্ডিং টু, ধরেন আমরা এখন একটা পণ্য বিক্রি করলাম এই সময়, আজকে মাসের সাপোজ ধরেন 20 তারিখ,
তা 20 তারিখে যদি আমরা একটা পণ্য বিক্রি করি, তাহলে এইটা আগামী মাসে 20 তারিখে টাকা দিল আমাদেরকে। তাহলে কি আমরা কি আগামী মাসে 20 তারিখ পর্যন্ত ওয়েট করবো এটা হিসাবে রাখার জন্য? যদি আমরা এই জুন মাসের 30 তারিখে কোনো অ্যাকাউন্টস করি, তাহলে আমাদের এই পণ্যটা বিক্রি ছিল সাপোজ $100 বা 10,000 টাকা। 10,000 টাকা তাহলে তো আমরা হিসাবে দেখাতে পারবো না, তাই না? অফকোর্স দেখাতে পারবো না যদি আমরা আগামী মাসে 20 তারিখে এটা লিখি। এই জন্য বলা হয়েছে আজকে আমরা 20 তারিখে পেলাম, আজকে 20 তারিখে আমরা এটা বাকিতে পণ্য ক্রয় বিক্রয় হিসেবে আমরা লিখে ফেলবো। যদি ক্রয় করি আমরা বাকিতে, বিক্রয় করলে বাকিতে, এখানে লিখে ফেলবো যে এটা বাকিতে ক্রয় বা বাকিতে বিক্রয়, অ্যাকাউন্টস পেয়েবল আর অ্যাকাউন্ট রিসিভেবল। আর এইটা আমরা ওইভাবে ব্যালেন্স শিটে দেখাতে হবে জুনের 30 তারিখে। আর 20 তারিখে যখন টাকা পে করবে তখন আমরা ক্যাশ পাবো এবং অ্যাকাউন্টস রিসিভেবল এবং পেয়েবলের উপরে যে ইফেক্ট হবে সেটা আমরা দেখাবো, এই আর কি। এখন যদি আমরা টাকা পাই, আমরা যদি কোনো পণ্য বাকিতে বিক্রি করে টাকা দিয়ে দিল এই আগামী জুলাই মাসের 20 তারিখে, তাহলে আমরা তখন দেখবো ক্যাশ পাচ্ছি, ক্যাশ পাবো আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করে দেবো, ক্যাশ ডেবিট করে আমরা এই হিসাবটা ওখানে ভ্যানিশ করে দিব, ওটা শেষ হয়ে যাবে আর কি। এই মোটামুটি তথ্য এটাই বলছে যে রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপালের এইটা হলো মূল কথা। যখনই আমরা বিক্রি করব বা ক্রয় করবো তখনই লিখবো, এবার এক্সপেন্সটাও একই অবস্থা, যখনই খরচ হবে তখনই লিখবো। ধরেন খরচ হয়ে গেল 20 তারিখে আমার এই খরচ হলো এই পণ্যটা, না আমাদের একটা খরচ হলো যে এখানে আমরা সাপোজ বাড়ি ভাড়া দিলাম 20,000 টাকা, একটা ছোট্ট উদাহরণ 20,000 টাকা। এখন এখন এইটা আমরা যদি না লিখি, বাড়ি ভাড়া 20,000 টাকা, আমরা অথবা আমরা এই টাকার আমাদের দেওয়ার কথা বাড়ি ভাড়া 20,000 টাকা, বা মানে এটা বাড়ি ভাড়া দেওয়ার কথা আজকে আমরা দিতে পারলাম না, আমরা আগামী মাসের 20 তারিখে দেবো। তাহলে এইটা আমাদের পে বিল হিসেবে লিখে রাখতে হবে, কারণ এখনো ডিউ হয়েছে ধরেন এই 20 তারিখে। 20 তারিখেই পেড করলে ভালো হতো, কিন্তু আমরা পেড করতে পারিনি, তাই বলে আমরা হিসাবে লিখবো না এমন না, এটা রিকগনাইজ করতে হবে অ্যাজ এক্সপেন্স। তাহলে এক্সপেন্স হিসেবে রিকগনাইজ করলে এটাকে আমরা বলছি এক্সপেন্স রিকগনিশন প্রিন্সিপাল। এই এখানে আগামী মাসে 20 তারিখে যখন বাড়ি ভাড়াটা অ্যাকচুয়ালি দিয়ে দেবো তখন ক্যাশ ক্রেডিট হবে, আর এই রেন্ট যেটা পেয়েবল ছিল সেটা ডেবিট হয়ে হিসাবটা ভ্যানিশ হয়ে যাবে। এই মোটামুটি তথ্য। আশা করি এভরিবডি ইজ ক্লিয়ার ফ্রম মাই এক্সপ্লেনেশন। রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপালের আরেকটা বিষয় হলো যে এখানে ওইটাই বলছি আমরা, যেখানে রেভিনিউ ইজ রিকগনাইজ হোয়েন আর্নিং প্রসেস ইজ ভার্চুয়ালি কমপ্লিটেড। এটা কমপ্লিট হয়ে গেলেই আমরা ওটা রিকগনাইজ করবো রেভিনিউ হিসাবে। আর এক্সচেঞ্জ ট্রানজাকশন হ্যাজ অ্যান্ড এক্সচেঞ্জ ট্রানজাকশন হ্যাজ অকার্ড, এবং এটা এর ফলে একটা ট্রানজাকশন আমাদের সৃষ্টি হচ্ছে আর কি। এই মোটামুটি। এখন আমরা এখন জেনারেলি দিস টেক্স প্লেস হোয়েন এ সেল টু আনাদার ইন্ডিভিজুয়াল আর ইন্ডিপেন্ডেন্ট এন্টিটিস হ্যাজ বিন কনফার্ম। তাহলে আমরা কোনো সেল হলো, কোনো অ্যাসেট বা যা হোক আমাদের পণ্য যখন সেল হবে আনাদার ইন্ডিভিজুয়াল আর ইন্ডিপেন্ডেন্ট কোনো এন্টিটির কাছে, তখন সেটা আমাদের কনফার্ম করে ফেলতে হবে। সেই সময় কনফার্মেশন ইজ ইউজুয়ালি অ্যাকমপ্লিশড বাই এ ট্রান্সফার অফ ওনারশিপ ইন এক্সচেঞ্জ ট্রানজাকশনস। এই মোটামুটি। এখন রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, উদাহরণটা আমরা এখানে অনেক তথ্য আছে, এই তথ্যগুলো আমরা এভাবে বলি যে হোয়েন এ কোম্পানি এগ্রিজ টু পারফর্ম এ সার্ভিস অর সেল এ প্রোডাক্ট টু এ কাস্টমার, আমরা কাস্টমারের কাছে কোনো পণ্য বা সেবা বিক্রি করব, তখন এটা আমাদের একটা পারফরমেন্স একটা অব্লিগেশন ক্রিয়েট হয়, সেই অব্লিগেশনটাই আমরা তখনই আমরা এটা রিকগনাইজ করব, এটা রেভিনিউ হিসাবে। এই আর কি। আর কোম্পানিজ রিকগনাইজ রেভিনিউ ইন অ্যাকাউন্টিং পিরিয়ড ইন হুইচ দ্য পারফরমেন্স অব্লিগেশন ইজ স্যাটিসফাইড। যখন পারফরমেন্সটা স্যাটিসফাইড হয়ে গেল, অর্থাৎ বিক্রিটা সম্পাদন হয়ে গেল, তখনই সেটা লিখিত হবে, যদিও বাকিতে হোক। এখন এখানে দেখা যাচ্ছে একটা ইলাস্ট্রেট করা হয়েছে, একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে এভাবে, একটা উদাহরণ যে ডেভস ড্রাই ক্লিনস ক্লথিং অন জুন 30 তারিখে ক্লথ ক্লিন করে দিল। এখন কাস্টমার আমাদের ফার্স্ট উইক অফ জুলাই টাকা দেবে, কিন্তু আমরা যদি এই সময় যে জুন মাসে যদি এইটা না লিখি আর জুন মাসের 30 তারিখে যদি আমরা একটা হিসাব করি, তাহলে ব্যালেন্স শিটে অবশ্যই এই টাকাটা লিখতে হবে, না লিখতে তো বুঝবো না আমরা যে তার কাছে টাকা পাবো, তাই না? এই জন্য জুনের 30 তারিখে যখন লেনদেন সংগঠিত হবে তখন ওটা লিখে ফেলতে হবে যে হ্যাঁ তোমার কাছে আমরা টাকা পাবো, এবং সেটা ব্যালেন্স শিটেও দেখাতে হবে। তারপর সে যখন ফার্স্ট উইকে জুলাই টাকা দিবে তখন আমরা টাকা পাবো, টাকা লিখবো ডেবিট, আর যখন অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হয়ে যাবে, ব্যাস। ওকে। এখন আমরা এক্সপেন্স রিকগনিশনটা একই অবস্থা, আমরা হয়তো জুনের 30 তারিখে ক্লিনিং করে দিলাম এবং সেই রিলেটিভ খরচ হলো, তো খরচটুকু আমরা ওখানে কি করব যে আমরা খরচ
পে করতে পারেনি, এই জন্য আমাদের ওটা পেয়েবল হিসেবে দেখাতে হবে। যখন আমরা খরচটা পে করব তখন আমাদের ওই যে এক্সপেন্স পেয়েবল হিসেবে আমাদের ওইটা ডেবিট হবে আর ক্যাশ ক্রেডিট হয়ে যাবে। দ্যাট মিন আমরা ক্যাশ, এটা স্যালারি হতে পারে, তখন স্যালারি পেয়েবল অন জুন 30 ব্যালেন্স শিটে দেখাতে হবে যে স্যালারি পেয়েবল। আবার যখন আমরা জুলাই মাসের ফার্স্ট উইকে বা জুলাই মাসের সেকেন্ড উইকে টাকাটা পে করব, তখন ক্যাশ ক্রেডিট হবে আর এই স্যালারি পেয়েবল ডেবিট হয়ে যাবে, শেষ। এভাবে এটা এক্সপেন্স রিকগনিশন প্রিন্সিপাল। এবার আমরা ম্যাচিং প্রিন্সিপাল। ম্যাচিং প্রিন্সিপালটা খুবই সহজ জিনিস। অ্যাকাউন্টেন্টস অ্যাটেম্প টু ম্যাচ এক্সপেন্স ইনকার্ড হোয়াইল আর্নিং রেভিনিউ। অর্থাৎ আমরা যদি বলি এখন এই জুন মাস, তা জুন মাসের আমাদের যে 30 দিন, জুন 30 পর্যন্ত, এখানে আমাদের আমাদের একটা প্রোডাক্ট আমরা কিনলাম, সাপোজ একটা প্রোডাক্ট কিনলাম এখানে 1,00,000 টাকা দিয়ে। 1,00,000 টাকার প্রোডাক্টের জন্য আমাদের তো এই রিলেটেড যেটুকু খরচ হয়েছে, হয়তো আমাদের এই রিলেটেড 10,000 টাকা খরচ হয়েছে, তাহলে এই 10,000 টাকা এক্সপেন্সকে আমরা বলছি যে যে এই 10,000 টাকা ম্যাচিং করতে হবে। দ্যাট মিনস আমাদের যে আয়টা হয়েছে, আয়ের সাথে 1,00,000 টাকার পণ্যে আমরা কেনাবেচা করলে হয়তো এখানে আমাদের আয় হয়েছে, কথার কথা, আমাদের রেভিনিউ আসছে 1,00,000-এ 1,20,000, মানে 20,000 টাকা আমাদের লাভ হয়েছে গ্রস, কিন্তু আমাদের এখানে খরচ হয়েছে 10,000 টাকা। তো এই 20,000-এর সাথে 10,000 টাকা ম্যাচিং করতে হবে, তাহলে আমাদের নেট প্রফিট থাকছে 10,000 বিফোর ট্যাক্স, এইভাবে আর কি। এটাই আমাদের এখানে বলা হয়েছে আর কি, মূল কথা। ম্যাচিং প্রিন্সিপালের এখানে বলা হয়েছে যে এখানে কালেক্টিং অল রেভিনিউজ আর্নড ডিউরিং দ্য অ্যাকাউন্ট পিরিয়ড অ্যান্ড ম্যাচিং দিস রেভিনিউজ উইথ দ্য এক্সপেন্স, মানে যে মাসে যেটুকু রেভিনিউ হয়েছে, ম্যাচিং দিস রেভিনিউ উইথ দিস এক্সপেন্স, অর্থাৎ আমাদের রেভিনিউ যেটা হবে, আমাদের রেভিনিউ বলতে এখানে টোটাল বিক্রয়কে রেভিনিউ বলা হয়েছে, যে আমরা যদি 1,00,000 টাকার পণ্য কিনি, যে 1,20,000-এ বিক্রি করি, তাহলে রেভিনিউ কিন্তু 1,20,000, 1,20,000। তো 1,20,000-এর সাথে আমরা এভাবে করতে পারি যে এখানে আমাদের এই পণ্যটা কিনতে খরচ হয়েছিল সাপোজ 1,00,000, আমাদের অন্যান্য খরচ হয়েছে 10,000, তাহলে 1,10,000, তাহলে আমাদের প্রফিট হলো কত? 10,000, যেটা আমরা আগে দেখাইছি এভাবে। এখানে আমাদের বলা হয়েছে যে আমরা একটা পেন্সিল কিনলাম 10 টাকা দিয়ে, তা এখানে বলছি যে আমাদের এক্সপেন্স হয়েছে 10টা পেন্সিলের এগেনস্টে একটা যে খরচটা হয়েছে সেই খরচটা এর সাথে ম্যাচিং করা আর কি, মানে যে আয়টা হবে আয়ের সাথে ওই রিলেটেড খরচটা ম্যাচিং করা, তাহলে এটা কে আমরা বলছি ম্যাচিং প্রিন্সিপাল। ম্যাচিং প্রিন্সিপাল নেসেসারি কেন? আসলে আমাদের সুনির্দিষ্ট যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে যে আমাদের সুনির্দিষ্ট মাসের বা সুনির্দিষ্ট সময়ের আয় ব্যয়টা অ্যাকচুয়াল জানার জন্য, যে এই বছরে পার্টিকুলারলি কত আয় হলো সেটা জানার জন্য আমাদের ম্যাচিং করতে হয়। দেখা যাচ্ছে যে এটা হলো 2023 সাল, এই 2023 সাল, কিন্তু 2024 সালে এমন কিছু টাকা ছিল, বকেয়া ছিল, আমরা 24-এ পেয়ে, সরি 22-এর টাকা আমরা 23-এ পেয়েছি, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে আমরা 23-এর টাকা 24-এ পাবো, তো আমরা 22টাই বলি। 22-এর যদি কোনো আমাদের বকেয়া কোনো, সাপোজ আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ছিল, সেটা আমরা 23 সালে পেয়ে গেছি, 23 সালে যদি পাই তাহলে সেটা তো আমাদের এই বছরের সাথে আয়ের সাথে রিলেটেড না, এই বছরের আয়ের সাথে যেটা রিলেটেড সেটা দেখতে হবে যে এই বছরের আয় এবং ব্যয়ের সাথে ম্যাচিং করে এই বছরটা আমাদের কতটুকু আয় ব্যয় হলো। আর বিগত বছরে যদি কোনো বকেয়া আমরা পাই বা এবছর কোনো বকেয়া থাকে পরবর্তী বছর দিব, সেটাও আমাদের এই সময়ের আয় ব্যয়ের সাথে আমাদেরকে ইনক্লুড না করে এই সময়টা, অর্থাৎ এই শুধু 23 সালটা আমাদের কতটুকু আয় এবং আয়ের সাথে আমাদের ব্যয়টা কতটুকু হলো ওইটা ম্যাচিং করব, ওইটাকে আমরা বলছি ম্যাচিং প্রিন্সিপাল। আচ্ছা, ডুয়ালিটি প্রিন্সিপালটা আরো সহজ জিনিস, অর্থাৎ প্রত্যেকটা লেনদেনের আমাদের ডেবিট এবং ক্রেডিট হবে, একটা ডেবিট একটা ক্রেডিট, বোথ সাইডে আমরা লিখবো। দিস কনসেপ্ট এক্সপ্লেন দ্যাট ইফ সামথিং ইজ গিভেন আর সামান উইল রিসিভ ইট, একজন দিবে একজন পাবে, এই আর কি। এখন এই দেবে পাবে এই যে ওয়াকার আছে, ট্রানজাকশন ওয়াকার বা সংগঠিত হলো, এটা টু সাইড এফেক্টেড হবে, কার্যকরী হবে দুই সাইডে, একটা হলো ক্রেডিট একটা হলো ডেবিট, এই মোটামুটি। এখন এখানে আমাদের ফাইনালি বলছি যে অ্যাকর্ডিং টু দিস ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট, every transaction impacts the business in two ways which must be equal and opposite, এই মোটামুটি তথ্য। আমরা ফুল ডিসক্লোজার প্রিন্সিপালটা একটু দেখব, এটা আমাদের লাস্ট ওয়ান। দিস প্রিন্সিপাল স্টেটস দ্যাট কোম্পানিজ শুড ডিসক্লোজ অল ইনফরমেশন দ্যাট ইজ রিলেভেন্ট টু দেয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আমাদের ইনকাম স্টেটমেন্ট, ওনারশিপ স্টেটমেন্ট, ব্যালেন্স শিট,
এখানে আমাদের যেসব তথ্যগুলো আছে অ্যাসেট, লায়াবিলিটি, রেভিনিউ, এক্সপেন্সেস যা হোক আমাদের সবকিছুই ডিসক্লোজ করতে হবে। যখন ওই প্রিপেয়ার আ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তখন সবকিছু ডিসক্লোজ করাটাকেই আমরা এখানে বলছি। এই মোটামুটি তথ্য। তা এই আর কি, ইন দ্য প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দ্য অ্যাকাউন্টেন্ট শুড ইনক্লুড সাফিসিয়েন্ট ইনফরমেশন টু দ্য permit the knowledgeable readers to make an informed judgment about the financial condition of the enterprise in question. অর্থাৎ হলো যে আমাদের যে প্রপার জাজমেন্টের জন্য আমাদের সাফিসিয়েন্ট ইনফরমেশন, আমাদের যতটুকু আমাদের নলেজ আছে সবটাই আমাদের রিডার্সের জন্য প্রদান করা, এবং কোনো তথ্য যেন হাইড করা না হয়, সমস্ত তথ্য এন্ড অফ দ্য ইয়ারে ডিসক্লোজ করতে হবে এবং ফুললি ডিসক্লোজ করতে হবে। তাহলে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসটা সেটা খুব এফেক্টিভ হবে এবং সেটা অ্যাকুরেট হবে এবং সেটা রিলাই করতে পারবে মানুষ, রিলায়েবল হবে। এই জন্য আমরা এটাকে বলছি ফুল ডিসক্লোজ যার প্রিন্সিপাল। থ্যাংকস ফর ওয়াচিং দিস প্রেজেন্টেশন।